সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সাংবাদিক সংগঠনগুলিকে শক্তিশালী করার জন্য জন্ম হয়েছিল এবং আমরা এ পর্যন্ত এই সাংবাদিক অধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করে আসছি। বিশেষ করে যে আমরা দেখছি যে গণ অভ্যুত্থান, করোনা, এর পরবর্তী সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়েও আমাদের শামসুল আলম এবং আমাদের শাহজাহান মজুমদার ভাই তারা যে এই সংগঠনকে ধরে রেখেছেন, এই কারণে তাকে আমি এই বিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আমি বিডিও পরিবারের অনেক সংগঠনগুলি কিন্তু নিঃস্ব হয়ে গেছে, তারা কিন্তু তাদের অফিস নাই, আদালত নাই, কার্যক্রম নাই। এই রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকে পালিয়েছে। বড় বড় প্রতিদ্বন্দ্বী অনেক সংগঠন সীমান্তে বিভিন্ন জায়গায় পালাচ্ছে, কিন্তু বিডিওর কেউ পালাইছে এরকম কোনো ইতিহাস নাই। আমরা আমাদের সব পদে বহাল থেকে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মূল বিষয়টা হচ্ছে যে সংগঠন আমরা করি, আমরা প্রতি বছরে বক্তৃতা দিই। এবছর আমরা যে দাবিটা জানালাম, আগামী এক বছর আমাদের কোনো দাবি পূরণ হয়েছে কিনা এই নিয়ে আমরা কোনো নার্সিং করি না, আমরা এই বিষয়টা কিন্তু যত্নশীল না, কিন্তু দাবি জানিয়ে যাচ্ছি। আজকে আজিমুদ্দিন ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা কি শ্রমিক, আমরা সেবক। যদি আমরা সেবক হই তাহলে তো আমরা পারিশ্রমিক নিব না। যেহেতু আমরা পারিশ্রমিক নেই, সেখানে আমাদেরকে একটি আইন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে আমরা সংবাদ শ্রমিক। রাষ্ট্রের যে শ্রম দেয়, রাষ্ট্র যে পরিচালনা করছে, রাষ্ট্রের শ্রমিক। একটা মন্ত্রণালয়ে যে একদম টপ টু লেভেল সিনিয়র সচিব আছে, তিনি সরকারের শ্রমিক। আর একদম যে ছিঁড়া জামা গায়ে যে স্টিল মিলে কাজ করে, রিক্সা চালায়, ওই আপনার ওই যে ইট খোলায় কাজ করে, সেও শ্রমিক। কিন্তু শ্রেণীবিন্যাস আছে, শ্রেণীবিন্যাস আছে। আমি এই পহেলা মে শিল্পকলায় সাবেক শ্রমসচিব শফিকুজ্জামানের বক্তব্য শুনছিলাম। উনি সাংবাদিকদেরকে নিয়ে বলতেছিলেন যে যদি সাংবাদিকদেরকে ঝুলিয়ে না রেখে শ্রম আইনের মধ্যে যদি রাখতো, তাহলে শ্রম আইনে তারা সুযোগ সুবিধা, বেতন ভাতা পাইত। তাদের কোনো জায়গায় রাখা হয়নি। তথ্য মন্ত্রণালয় তো কোনো বেতন কাঠামো দিতে পারেনি, একটা ওয়েজ বোর্ড দিছে। ওয়েজ বোর্ড কি? ম্যাক্সিমাম সাংবাদিক আমরা যেখানে আছি, আমাদেরকে যদি প্রশ্ন করেন যে ওয়েজ বোর্ডটা কি, অনেকে বুঝবে না, জানবে না। ওয়েজ বোর্ড তারা একটা নির্ধারণ করে দেয় যে চিফ রিপোর্টার এত বেতন থাকবে, বার্তা সম্পাদকের এত বেতন থাকবে, প্রধান সম্পাদকের এত বেতন থাকবে, সম্পাদকের এত সম্মানী থাকবে। এটা একটা ওয়েজ বোর্ড করে দেয়, তারা একটা অবকাঠামো করে দেয়। কে মানছে, কে মানছে না, কোন পত্রিকা দিচ্ছে, কোন পত্রিকা দিচ্ছে না, কোনো মনিটরিং নেই। অনেকে ওয়েজ বোর্ডে সরকারি কাগজ নেয়, সরকারি বিজ্ঞাপন নেয়, সরকারি সুযোগ সুবিধা নেয়, পিএডি কাপ নেয়, তদবির বাণিজ্য সব কিছুই করে, কিন্তু ওয়েজ বোর্ড বাস্তবায়ন নেই। আমরা কি চাই যে আমরা বিরোধী বলে আসছি বিভিন্ন সংগঠন যে একটা সাংবাদিকদের নিয়োগ নীতিমালা চাই। আজকে আমাদের তথ্য সম্প্রচার মন্ত্রী উনি বললেন যে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে। গত সরকারের সময় আমরা দেখেছি যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুদ্দিন আহমেদ উনি রাজশাহী একটা বক্তৃতায় বললো যে সাংবাদিক হতে গেলে গ্রাজুয়েশন করা লাগবে। এই যে মুখস্থ কথাবার্তা, এই মুখস্থ কথাবার্তা না বলে নীতিমালা করতে হবে যে আমি যদি চিফ রিপোর্টার হই, আমার কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আমি চিফ রিপোর্টার চাকরি করতে পারবো। আমি যদি উপজেলা প্রতিনিধি হই, তাহলে আমাদের উপজেলা প্রতিনিধি হইতে হলে আমার কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। আমি যদি সম্পাদক হই, তাহলে আমার কি যোগ্যতা লাগবে। আমি যদি সাব এডিটর হই, তাহলে আমার কি যোগ্যতা লাগবে। ক্লাসিফিকেশন করে ক্লিয়ার করে দিতে হবে। যদি আমি সেই পদে সেই শিক্ষাগত যোগ্যতা দিয়ে কাজ করি, তাহলে আমার শ্রমের মর্যাদা কি হবে, আমাকে কত টাকা বেতন দেবে, সেটা নিশ্চিত কিনা। যদি মালিক পক্ষকে সেইভাবে তারা বাধ্য করতে পারে যে আপনি 20 জন সাংবাদিক সারা পত্রিকা চালাতে পারবেন না, 20 জন সাংবাদিক, বার্তা সম্পাদক, নিউজ এডিটর, স্টাফ রিপোর্টার, সাব এডিটর, এই শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নেবেন, এই অবকাঠামোতে তাদেরকে বেতন দেবেন। এরকম কোনো অবকাঠামো নাই, নিয়মও নাই। সব জায়গায় সাংবাদিকদের নিয়ে মুখস্থ একটা বক্তৃতা করতেছে। আমি এই মুখস্থ বক্তৃতার বিরোধিতা করছি। আমরা চাচ্ছি একটা সাংবাদিক নীতিমালা। আর আজকে আপনি একটা নিউজ করতে যাবেন, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, প্রশাসনিক দুর্বৃত্তায়ন, ক্ষমতায়ন, অর্থ, যারা টাকা পয়সা বেশি তারা সাংবাদিকদের নির্যাতন করে, পেশাগত কাজে বাধা দেয়। আপনার ইদানিং এই বিষয়টা খুবই বাড়ছে। শুধু যে ছোট সাংবাদিক তা না, আমরা দেখছি বড় বড় ইত্তেফাকের প্রতিনিধি, চ্যানেল আইয়ের প্রতিনিধি, বাংলা মিশনের প্রতিনিধি, আনন্দ টিভির প্রতিনিধি কালকে এক জায়গায় হাঁটাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আপনি একটা শব্দ উদ্ঘাটন করতে যাবেন, একটা সংবাদ প্রকাশ করতে যাবেন, সেখানে আপনার পেশাগত বাধা। কিন্তু আপনি 19
সংবিধানের 19 অনুচ্ছেদে আপনি লিখে রাখছেন যে সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। শুধু লিখে রাখলেই হবে না, দলিল থাকলেই হবে না, সেটা বাস্তবায়ন হতে হবে। সেই বাস্তবায়ন কী করবে রাষ্ট্র? রাষ্ট্র কেন অন্ধ সেটাই খুঁজে বের করতে হবে। আমরা তো সমাজের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, অনিয়ম এইগুলি নিয়ে আমরা গণমাধ্যমে তুলে ধরি। আমাদের সংবাদপত্রগুলি পড়ে তারপরে তারা ব্যবস্থা নেয়। আমাদেরকে নিয়ে বৈষম্য কেন? এই বৈষম্যের কারণে গণ অভ্যুত্থান হলো, যেই বৈষম্যের কারণে 36শে জুলাই হলো, সেই বৈষম্য যদি থেকে যায় তাহলে আমাদের আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ এর মর্যাদা কোথায়, এর মানে কোথায়? সুতরাং আমরা আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এই এপিজির মাধ্যমে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা গতানুগতিক বক্তব্য না দিয়ে, আপনারা মুখস্থ বক্তব্য না দিয়ে এটি টেকসই একটি নীতিমালা করেন, এটি শক্তিশালী একটি কমিশন করেন, প্রেস কমিশন করেন, সেখানে আপনি আমাদের বিষয় সিদ্ধান্ত নেন। আজকে মুক্ত আলোচনা ছাত্রনামে বলতেছিল যে সাংবাদিক সংগঠন, রেজিস্ট্রেশন দেয় সমবায় মন্ত্রণালয়, যুব উন্নয়ন, সোসাইটি, এখন আবার ট্রাস্ট, এইসব সাংবাদিক সংগঠন, পত্রিকা, এগুলি তথ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে, তারা দেবে। তাই একটা নীতিমালার মধ্যে যেমন থাকবে যে কে সংগঠন করতে পারবো, কে সংগঠন করতে পারবে না। আপনাদের ফেসবুক আর পত্রিকা দেখেন, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন, যে কখনো সাংবাদিকতাই করে নাই সে একটা সাংবাদিক সংগঠনের চেয়ারম্যান। এটা সম্ভব হয়েছে যে কোম্পানি আগে দেয়, কেউ আবার যে আপনার সোসাইটি একটা এজ থাকবে যে আপনি 55 বছর বা 60 বছর পর্যন্ত আপনি রিপোর্টিংয়ে কাজ করতে পারবেন, এরপরে আপনি অফিসিয়াল কাজ করতে পারবেন, তারপরে আপনি রিটায়ার্ডে যাবেন। প্রত্যেকটা শ্রম মানুষের, জগতের মানুষের রিটায়ার্ড এজ থাকা দরকার। আমাদের এখানে আপনারা যদি পড়ে থাকেন যে 1973 সালের যে প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট আইনটা আছে, আমাদের সম্পাদক সাহেব অবশ্যই জানেন, সেই যে আইনটা করে গেল, যারা করে গেল, এটা 2009 সালে এসে সংশোধিত হইল। আইন করলেন, ওই আইনের তো কোনো বাস্তবায়ন নেই, ওই আইনের তো কোনো কিছু আপনারা মানলেন না, তাই এটা আইন করে কি লাভ? আজকে কি হচ্ছে, টিআইবি, প্রেস কাউন্সিল, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বিভিন্ন জায়গায় সাংবাদিক প্রশিক্ষণ হচ্ছে। আমি কি দেখছি, যারা প্রশিক্ষিত, যারা জানে, যারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমার দাবি হলো যে যারা সাংবাদিকতা আসতে চায়, না বুঝে, ভুল বুঝে, তারা কিন্তু দেখা দেখি সংবাদ পড়ে চলে আসছে, সংবাদ লিখতে পারে না, সংবাদের আইন কানুন জানে না, তাদেরকে আপনারা প্রশিক্ষিত করেন। যারা জানে, আপনি দেখতে ওই যে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, সেখানে সব টেলিভিশন সাংবাদিকদের নিয়ে ট্রেনিং দেওয়া হয়। তো যারা টেলিভিশন সাংবাদিক, টেলিভিশন পর্যন্ত আসতে পারছে, তো কোনো না কোনোভাবেই কিছু না কিছু জানে, তাদেরও দরকার আছে। কিন্তু নতুন সাংবাদিকদের, প্রজন্মের যারা সাংবাদিক আছে, তাদের কাছে এই যে সরকারি যে প্রশিক্ষণ বা আমাদের যে আইন আদালত সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে। সুতরাং আজকে পিআইবির সাথে প্রেস কাউন্সিলের মিল নাই, প্রেস কাউন্সিলের সাথে লিমকোর মিল নাই, লিমকোর সাথে তথ্য মন্ত্রণালয়ের মিল নাই, আন্তঃমন্ত্রণালয় এবং সব প্রতিষ্ঠানগুলি এটা সমন্বিত উদ্যোগ নেওয়া উচিত যে আমরা কী করবো, আমরা কী করবো না। আপনারা দেখছেন যে কিছুদিন আগে ই হবে ডাটাবেস, আমরা সবাই পাগল হয়ে গেলাম, ডাটাবেস দিলাম, আমরা 2300-2400 ডাটাবেস ওখানে জমা দিয়েছি। আন্দোলন শুরু হইল, বিচারপতি চেঞ্জ হইল, ডাটাবেস বন্ধ। আজকে আবার মন্ত্রী মহোদয় ডাটাবেসের কথা বলতেছে। তো আমাদের আমাদের বলছে, আমরা যদি মন্ত্রী মহোদয়ের কাছে কথা বলার সুযোগ পাই, মানিকভাই যদি আমাদের ব্যবস্থা করেন, তাইলে আমরা ওনাকে বলবো যে আপনারা কোথায় শেষ করবেন আর কোথায় শুরু করবেন। ডাটাবেস তো শুরু হয়ে গেছিল অলরেডি, টাইপিং, কম্পিউটার সব কিছু হয়ে গেছিলো, বাজেটও হয়ে গেছিলো, বন্ধ হলো কেন? সরকার পরিবর্তন হবে, আমার সাচিবিক কার্যক্রম কেন পরিবর্তন হবে, আমার দাপ্তরিক কার্যক্রম কেন পরিবর্তন হবে? আজকে সাধারণ ভাই এপিজোর হয়তো বা চেয়ারম্যান থাকবে না, কিন্তু এপিজোর কি কার্যক্রম বন্ধ হয়ে যাবে? মহাসচিব থাকবে না, কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আজকে সরকার চেঞ্জ হয়েছে, আমাদের দপ্তরগুলি তো চেঞ্জ হয় না, তাহলে কেন আমাদের সেখানে আবার গ্যাপ পলিসি বন্ধ হলো? এই কারণে আমি এপিজোর মহাসচিব এবং চেয়ারম্যান অনুরোধ করবেন, আপনারাও চিঠি দিয়ে মন্ত্রী মহোদয় এবং প্রেস কাউন্সিল চেয়ারম্যানকে বলেন যে আমাদের যে ডাটাবেস রানিং ছিল, চলছিল, সেটাকে আবার চালু করবে। আবার মন্ত্রী মহোদয় নতুন করে বলছে সেখানে কোথা থেকে চালু করবে? তারা একবার আবেদন করছে, তারা আবার আবেদন করবেন। একটা আবেদন করতে 70 টাকার মতো খরচ হয়, কাগজপত্র গুছানিয়ে এসে সম্পাদকের কাছে সাইন আনতে গেলে সম্পাদক 500 টাকা দেয়, 1000 টাকা দাও, নানা বিড়ম্বনার মধ্যে দিয়ে আমরা 2300 প্রায় সাংবাদিকদের ওখানে আমরা জমা দিয়েছিলাম। যাই হোক, আজকে গুরুত্বপূর্ণ কথা বলতেন আমাদের সভাপতি এবং